নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা এখন আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে একটা নতুন আলোচনার কেন্দ্রে হয়ে উঠেছে, ইসলামিক ন্যাটো। এই আলোচনায় আমরা কি জানবো? এই আলোচনায় আমরা জানবো যে ইসলামিক ন্যাটো কি এবং কেন আলোচনায় উঠে আসছে? ইতিহাসের শিকড় কোথায় আছে? কোন দেশগুলি এর নেতৃত্ব দিতে চায়? কি চ্যালেঞ্জ আছে? এবং ভারতের উপরে কি প্রভাব পড়তে পারে? আর সর্বোপরি যে আমাদের পরীক্ষাগুলো আছে ইউপিএসসি, ডব্লিউবিসিএস সেই পরীক্ষাতে এইখান থেকে কি টাইপের ছোটখাটো কোশ্চেন আসতে পারে। তো ১ম এ আমাদের আলোচনা হলো যে ন্যাটো কি? ন্যাটো জানার পরে তারপরে আমরা যাব ইসলামিক ন্যাটোতে। তো ন্যাটো কিন্তু অনেক পুরনো একটা সংগঠন। ঠিক ২য় বিশ্বযুদ্ধের সময় অথবা তার পরে ১৯৪৯ সালে যখন ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বলে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল আমেরিকার তত্ত্বাবধানে। যে অর্গানাইজেশন বেসিক্যালি ইউএসএসআর, তৎকালীন ইউএসএসআর অথবা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটা ঠান্ডা যুদ্ধের জন্য তৈরি হয়েছিল। তা ন্যাটোর আর্টিকেল 5 কালেকটিভ ডিফেন্স, এই কথাটার উপর ন্যাটোটা দাঁড়িয়ে আছে। আর্টিকেল 5 কালেকটিভ ডিফেন্স, এটা মনে রাখতে হবে। তো মুসলিম বিশ্ব এবং মুসলিম যত কান্ট্রি আছে এখন সারা বিশ্বে, তারাও এখন এইরকম একটা ইসলামিক ন্যাটো বা আরব ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স করতে চাইছে। এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, বাইরের আক্রমণকে প্রতিহত করা এবং মুসলিম দুনিয়ার নিজস্ব ঐক্যকে দেখানো। তা এর অ্যাকচুয়াল ইভেন্টটা কোথায় হয়েছে? এর অ্যাকচুয়াল ইভেন্টটা হয়েছে ১৫ই সেপ্টেম্বর ২০২৫-এ আরব ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সাবমিট, নামটা মনে রাখবে। ১৫ই সেপ্টেম্বর ২০২৫ আরব ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সাবমিট। কোথায় হয়েছিল এটা? দোহা, কাতার। কেন হয়েছিল? কারণ দোহাতে ইসলামিক এয়ার স্ট্রাইকের পর কে করেছিল? ইসরায়েল। কতগুলো দেশ এখানে ছিল? এখানে টোটাল ৪০টার বেশি দেশ এই মিটিংয়ে এসছিল। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের বিশ্বে টোটাল ইসলামিক দেশ 53, মানে ৫৩টা। কিন্তু এই ১৫ই সেপ্টেম্বর দোহাতে এসেছিল ৪০টি দেশ। এবং এখানে একটাই কথা এখানে উঠে এসছে, সেটা কি? সেটা হচ্ছে ইসলামিক ন্যাটো। এবার ইসলামিক ন্যাটোর ঐতিহাসিক শিকড় কোথায় ছিল? তা ঐতিহাসিক শিকড় দেখতে গেলে বুঝতে হবে যে এর আগে এই রকমের কোন সংগঠন তৈরি করার চেষ্টা হয়েছিল ইসলামিক দেশগুলোর সম্মেলনে। সেটা হলো, ১ম হলো বাগদাদ প্যাক্ট। ১৯৫৫ সালে বাগদাদ প্যাক্ট। সেন্টো বলে একটা, সিইএনটিও, সেন্টো, সেন্টোর প্রতিষ্ঠা হয়েছিল। কে ছিল? তুরস্ক, ইরান, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরাক। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? তখন শীতযুদ্ধ শুরু হয়ে গেছে। প্রধান উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব খর্ব করা। এটা পুরোপুরি ইসলামিক ছিল না, কারণ এখানে ইউএসএ যুক্ত ছিল। নাম ছিল সেন্টো অথবা বাগদাদ প্যাক্ট ১৯৫৫ সালে। এটা কত সালে ব্যর্থ হয়? এর টোটাল জিনিসটা ব্যর্থ হয় ১৯৮৯ সালে। এরপরে আর কি সংগঠন এসছিল? ওআইসি। ওআইসি অথবা অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। কত সালে? ১৯৬৯ সালে ১ম। এটা কিন্তু অ্যাকচুয়ালি মুসলিম দুনিয়ার সবথেকে বড় অন্তর্দেশীয় সংগঠন। 57 কান্ট্রি, ৫৭টা দেশ এই ওআইসি গঠন করেছিল ১৯৬৯ সালে। ৫৭টা দেশ। তবে এখানে সামরিক সহযোগিতা নিয়ে খুব বড় কিছু আলোচনা হয়নি। এরপরে বিগত ১০ বছর আগে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন অথবা আইএমসিটিসি ২০১৫ সালে স্থাপিত হয়েছিল। কোথায় হয়েছিল? ১৫ই ডিসেম্বর, ডেটটা মনে রাখবেন, ১৫ই ডিসেম্বর। আইএমসিটিসি ১৫ই ডিসেম্বর ২০১৫ রিয়াল, সৌদি আরবে, সরি রিয়াল না, রিয়াদ, সৌদি আরবে হয়েছিল। আর
সংগঠন প্রথমে এই সংগঠনে ছিল 34টা দেশ, পরে 43টা দেশ এখানে যুক্ত হয়েছিল। কে ছিল এর প্রধান হর্তাকর্তা? কমান্ডার জেনারেল রাহিল শরীফ, পাকিস্তানে। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ দমন। সমস্যা কি হয়েছিল? এই 43টা দেশের মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো শিয়া সুন্নি বিভাজন। শিয়া সুন্নি একটা সমস্যা সবসময়, আরো যখনই মুসলিম কান্ট্রিগুলো একসাথে আসে শিয়া সুন্নি বিভাজনটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম হয়। এবারেও কিছুটা হয়েছে, সেটাতে আমি আসছি। তা এখানে কি হয়েছিল? ইরান বাদ পড়েছিল। তা ইরান বাদ পড়ায় এই সংগঠনের বিশ্বাসযোগ্যতা কমে গেছিল। এবার কোন দেশগুলো এর নেতৃত্বে, এবার আমি ইসলামিক ন্যাটোতে চলে এলাম। তা এখনকার যে ইসলামিক ন্যাটো তৈরি করার কথা হচ্ছে দোহাতে, সেখানে সব থেকে প্রধান কোন দেশগুলো নেতৃত্ব দিচ্ছে? প্রথম হলো পাকিস্তান। পাকিস্তান কেন সব থেকে ইম্পর্টেন্ট এখানে? কারণ একমাত্র এখনকার দিনে পাকিস্তানের মুসলিম কান্ট্রি যার হাতে পারমাণবিক বোমা আছে সেটা হলো পাকিস্তান। এখানে পাকিস্তান যেটা প্রস্তাব করেছে সেটা হচ্ছে ইসলামিক টাস্ক ফোর্স। দোহা সম্মেলনে পাকিস্তান প্রস্তাব করেছে ইসলামিক টাস্ক ফোর্স। কৌশলটা কি? মুসলিম দুনিয়ায় পারমাণবিক ঢাল হয়ে উঠতে চায় পাকিস্তান। মানে যত মুসলিম কান্ট্রি আছে তাদের পারমাণবিক ঢাল হতে চায় পাকিস্তান। তুরস্ক সেকেন্ড নাম্বারে আছে। তুরস্কর যে প্রেসিডেন্ট, অনেকদিন ধরে এখন তুরস্কর প্রেসিডেন্ট উনি, নামটা তোমরা কমেন্টে লিখবে তুরস্কের এখনকার প্রেসিডেন্টের নাম কি। তুরস্কর সুবিধাটা কি? তুরস্ক কিন্তু একমাত্র মুসলিম কান্ট্রি যে ন্যাটোর সদস্য, এবং তুরস্কর শক্তিশালী সেনা এবং শক্তিশালী টেকনোলজি আছে, এবং আঞ্চলিকভাবে তুরস্কর প্রভাব কিন্তু খুবই বেশি মধ্যপ্রাচ্যে। ইরান, ইরানের কথা যদি বলি, ইরানকে আমি 3 নম্বরে রাখবো। ইরান শিয়া নেতৃত্ব। ইরানের পশ্চিম বিরোধী মানে ওয়েস্ট বিরোধী আমাদের যে অ্যাক্টিভিটি সেটা ইরান একদম প্রথমে আছে, এবং ইসরায়েল বিরোধী। কিন্তু ইরানের একটাই প্রবলেম, ইরান হলো শিয়া ব্লকে পড়ে। তা শিয়া ব্লকের সাথে সুন্নি ব্লকের প্রথম থেকেই মানে প্রবলেম চলছে। এটা একটা ইরানের পক্ষে ব্যাড লাক। মিশর সবথেকে, যদি বলে পাকিস্তানের থেকে কোন দেশের ঐতিহাসিক গুরুত্ব মুসলিম কান্ট্রিতে বেশি, সেটা হলো মিশর অথবা ইজিপ্ট। আর সৌদি আরব সবথেকে বড় এখন অর্থনৈতিক শক্তি যদি বলা হয় মুসলিম কান্ট্রিদের মধ্যে, সেটা হলো সৌদি আরব। কিন্তু সৌদি আরবের আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। সৌদি আরব একদম প্রথম থেকে আমেরিকার বন্ধু, এবং আমেরিকা সৌদি আরবের সমস্ত নিরাপত্তাজনিত এবং সমস্ত নিরাপত্তা জনিত সমস্ত কাজ এবং সমস্ত দায়িত্ব কিন্তু আমেরিকা। তা সৌদি আরব নেতৃত্ব দিতে চাইছে, কিন্তু সৌদি আরবের এই একটাই প্রবলেম। আর এই ইসলামিক ন্যাটোটা তৈরি হয়েছে আমেরিকার ওপর ভরসা আস্তে আস্তে সমস্ত দুনিয়ার চলে যাচ্ছে। যদি আমেরিকার উপর ভরসা থাকতো তাহলে কিন্তু দোহা ওপর এই আক্রমণটা হতো না। তা সেই জন্য সৌদি আরবে একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে। যেহেতু সৌদি আরবের সাথে একটা আমেরিকার দীর্ঘ দিনের একটা আ বড় সমঝোতা আছে। সেই সমঝোতা থেকে বেরিয়ে এসে অথবা সেই সমঝোতার সাথে এই সমঝোতাটা করার মধ্যে সৌদি আরবের একটা দ্বিধা রয়েই গেছে। তা ১ম ৫ টা দেশ কিন্তু এই ৫ টায়। পাকিস্তান মানে সবথেকে ইম্পোর্টেন্ট, এবং মুসলিম দুনিয়ার সবথেকে ইম্পোর্টেন্ট দেশ এই ৫ টা। পাকিস্তান, তুরস্ক, ইরান, মিশর এবং সৌদি আরব। এবার পাকিস্তান সবথেকে বেশি চাইছে, মানে সবথেকে বেশি যদি কারো ইচ্ছে থাকে মুসলিম ন্যাটোর পক্ষে, সেটা হলো পাকিস্তান। তার অনেকগুলো কারণ আছে। তার আগে আমি বলি যে কেন এই মিটিংটা ডাকা হলো। ১ম হলো যে, যে সমস্ত ছোট ছোট শক্তিশালী দেশ যেমন কাতার, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে তেল আছে, কিন্তু তাদের সেরকম নিরাপত্তা নেই। নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেই। কাতারের নিরাপত্তাও ইউএস এর হাতে। তো সেই হিসেবে কাতার মনে করছে, এবং আরো যে বড়লোক দেশগুলো আছে তারা মনে করছে যে তাদের নিরাপত্তা এখন ইউএস এর হাতে দেয়া যাবে না। ইউএসএ কে এখনকার দিনে কেউ ভরসা করতে চাইছে না। ইউএস এর একটা পুরনো
মানে একটা কথা আছে যে তুমি যদি ইউএস এর শত্রু হও, তার থেকেও তুমি যদি ইউএস এর বন্ধু হও, সেটাতে তোমার বেশি বিপদ। তা এরা ইউএস এর বন্ধু বহু প্রাচীন, মানে অনেক দিন থেকে। তো সেই হিসেবেও এদের মনের মধ্যে একটা শঙ্কা হয়েছে যদি দোহাতে আক্রমণ হতে পারে, তাহলে কেউই সুরক্ষিত নয়। তা এটা ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় যেমন আইএস, আল কায়দা, আরো অনেক ইহুদি, তা এরা কিন্তু এই মধ্যপ্রাচ্যেতেই বেশি প্রবলেম তৈরি করছে। মানে মুসলিমের দেশের ভেতরেই বেশি প্রবলেম তৈরি করছে। তা জনমতের একটা চাপ আছে। এটাও একটা বড় পয়েন্ট। জনমতের একটা চাপ আছে। সেটা হলো মুসলিম দুনিয়ার, তোমরা যদি সোশ্যাল মিডিয়া দেখো, মুসলিম দুনিয়ার সবাই, মানে মেক্সিমাম সোশ্যাল মিডিয়াতে সবাই চায় যে মুসলিম দুনিয়ার মধ্যে একটা ঐক্য আনতে। কিন্তু সেই ঐক্য এখনো নেই। ঐক্যটা কিন্তু এখনো তৈরি হয়নি। তা এবার প্রশ্ন হলো যে ৩ টে মডেলের উপর এখানে কাজ হচ্ছে। যদি ভেতরে যাই আমি, যে এই দোহা সম্মেলনে ৩ টে মডেল উঠে এসছে। একটা হচ্ছে ন্যাটো মডেল, একটা হচ্ছে লুজ কোয়ালিশন, আরেকটা হচ্ছে টাস্ক ফোর্স। তো ন্যাটো মডেল কি? ন্যাটো মডেল হচ্ছে যে যদি কোনো একটা দেশের উপর আক্রমণ হয়, সেটা বাকি দেশের উপর আক্রমণ হিসেবে ধরা হয়। এটাকে বলে ন্যাটো স্টাইল। এটা মডেল 1 এ রাখা হয়েছে। ২ নম্বর মডেলে কি রাখা হয়েছে? লুজ কোয়ালিশন। লুজ কোয়ালিশন মানে এখানে শুধুই সামরিক মহড়া হবে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান হবে। এর বেশি কিছু হবে না। আর টাস্ক ফোর্স কি? সন্ত্রাসবাদ বা বিদেশি হস্তক্ষেপ যদি হয়, তাহলে তার একটা অস্থায়ী যৌথ বাহিনী তৈরি করে তার মোকাবিলার চেষ্টা করা হবে। এটাকে বলছে টাস্ক ফোর্স। কিন্তু প্রশ্ন হলো যে মডেল 1, মডেল 2, মডেল 3 এর মধ্যে কোনটা বেশি আলোচনায় আসছে এবং কোন সম্ভাবনাটা বেশি তৈরি হচ্ছে? এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী ন্যাটো স্টাইল হওয়ার সম্ভাবনা কম। ন্যাটো স্টাইলের সম্ভাবনা কম। এখন মডেল 2 আর মডেল 3 এর উপরই কাজ হতে পারে। পরে হয়তো মডেল 1 এ যাওয়াও যেতে পারে। এটা এখনো আলোচনা হচ্ছে এবং এর খুব ডিটেইলস এ খবর কেউ পাচ্ছে না। কয়েকটা চ্যালেঞ্জ আছে মুসলিম ন্যাটোর জন্য। তা সবথেকে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ধর্মীয় বিভাজন। শিয়া সুন্নির মধ্যে যে বহু প্রাচীন একটা দ্বন্দ্ব চলে আসছে, সেটা একটা বড় কারণ এই ধর্মীয় বিভাজন। তাছাড়া রাজনৈতিক স একটা ডিফারেন্স আছে। যেমন হচ্ছে সৌদি হচ্ছে আমেরিকা নির্ভর, পুরোপুরি আমেরিকা নির্ভর। ইরান হচ্ছে রাশিয়া নির্ভর। তা এই সৌদি আর ইরান এক জায়গায় থেকে ন্যাটো স্টাইল কোনো কোয়ালিশন করতে পারে কি, সেটাও দেখার। অর্থনৈতিক অনেক প্রবলেম আছে। এই যে আমরা বলছি যে ৫৩ টা দেশ আছে মুসলিম কান্ট্রিতে, মানে পুরোপুরি আমরা যেটাকে বলি আ ইসলামিক দেশ। তো এদের মধ্যে অনেকগুলো দেশ আছে যাদের নিজস্ব অর্থনীতি ভেঙে পড়েছে। বিগত ২০ বছর বহু দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তো সেই হিসেবে যদি ন্যাটো স্টাইল কোনো মানে কোনো নতুন গ্রুপ তৈরি হয়, সেখানে এই সমস্ত দেশ এবং এটাই ৮০% এরকম দেশই আছে, তারা কোনো রকম উম পয়সাগত অথবা কোনো সামরিক সহযোগিতা করতে পারবে না। তারা শুধু সাহায্য নিতেই পারবে। এরকম অনেকগুলো দেশ আছে। আর আন্তর্জাতিক চাপ তো এদের ওপর থাকবেই। যেমন যুক্তরাষ্ট্রের চাপ থাকবে সৌদির ওপর, ইউরোপের চাপ থাকবে, ইসরায়েলের চাপ থাকবে, ইভেন ভারতেরও তো একটা আ ভালো রকম প্রভাব এখন সব দুনিয়াতেই দেখা যাচ্ছে। তো ভারতেরও একটা প্রভাব পড়বে। তা এইবার আমি আসছি যে ভারতের যদি কোনো রকম এই টাইপের আ ইসলামিক ন্যাটো তৈরি হয়, তাহলে ভারতের প্রবলেম কি হতে পারে? সবথেকে বড় যেটা হতে পারে, সেটা হলো ভারতের এই সন্ত্রাসবাদের আ বিরুদ্ধে আ যে চলছে কাজ, অপারেশন সিন্দুর থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের ভারতের যে অপারেশন গুলো চলছে এবং ভবিষ্যতেও চলবে। তা ইসলামিক ন্যাটো হলে কিন্তু পাকিস্তান অবশ্যই একটা সামরিক কূটনৈতিক শক্তি বেড়ে যাবে পাকিস্তানে। তা এই হিসাবে পাকিস্তান ফ্যাক্টর কিন্তু বড় ফ্যাক্টর। তাছাড়া ভারতের তেলের ৬০% অথবা ৬০% আসে মিডল ইস্ট থেকে। মানে আমরা যে দেশগুলোর কথা বলছি। তা এই দেশ থেকে যখন আসতে থাকবে, মানে আসছে ৬০% তেল ওখান থেকে আসছে। তাহলে যদি কোনো রকম আন্তর্জাতিক
মানে কোনো রকম আন্তর্জাতিক ঘটনাতে তেলের দাম কিন্তু এবারে বেশি ওঠানামা করতে পারে মুসলিম ন্যাটো তৈরি হলে। তাছাড়া প্রায় ৮০ লক্ষ ভারতীয় মধ্যপ্রাচ্যে মানে মিডল ইস্টে কাজ করে। এদের জীবন নিয়ে এবং এদের সুরক্ষা এবং এদের এদের থেকে অনেক টাকা ভারত ইনকাম করে। ইনকাম বলব না, মানে ইনফ্লো হয় এই ৮০ লক্ষ ভারতীয়দের থেকে। তা এই টাকার উপরও প্রভাব পড়তে পারে। কাশ্মীর ইস্যু, তা যখনই একটা যৌথ মুসলিম মঞ্চ তৈরি হবে, তো ভারতের কিন্তু কাশ্মীর ইস্যু নিয়ে চ্যালেঞ্জ বাড়বে বই কমবে না। সন্ত্রাসবাদ তো ১ম থেকেই আলোচনার বিষয়। কারণ পাকিস্তান যেহেতু সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে আসছে, তা পাকিস্তানের যদি অর্থনৈতিক অথবা সামরিক অথবা রাজনৈতিক যেকোনো রকমের সুবিধা হয়, সেটা ভারতের অসুবিধার কারণ। তা এই প্রবলেমটাও এবং কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ ইস্যু কিন্তু এখানে অনেকটা ধাক্কা খাবে। আর ভবিষ্যৎ সম্ভাবনা কি? এবার আমি আসছি ভবিষ্যতে কি হতে পারে? এই ১৫ তারিখের যে মিটিংটা হয়েছিল, সেখান থেকে আমি যদি বলি যে ভবিষ্যতের সম্ভাবনা কি? তা ভবিষ্যতের যে মেইন সম্ভাবনা হচ্ছে ১ম কি বলেছিলাম যে ১ নাম্বার ছিল ন্যাটো। তা ন্যাটো যদি হয়, মানে যেটাকে আমরা ফুল ফেজ বলছি, ফুল ফেজ একটা আ ন্যাটো সংগঠন যদি ইসলামিক কান্ট্রি গুলো তৈরি করে, তাহলে ভারতের জন্য খুবই বড় কূটনৈতিক আর নিরাপত্তাজনিত সমস্যা হবে। যদি ২ নাম্বার, যেটাকে লুজ কোয়ালিশন বলছে, লুজ কোয়ালিশন এ ভারতের জন্য খুব একটা প্রভাব নেই। এবং যদি ৩ নাম্বার হয়, ৩ নাম্বারে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কোয়ালিশন তৈরি হবে না। ওটা নামের, মানে একটা নাম, মানে অনেকটা এটা রাষ্ট্রপুঞ্জের মতো হবে, নামের একটা সংগঠন হবে। তো এতে ভারতের কোনো প্রভাব আসবে না। হয়তো। মানে দৃশ্যমান কোনো প্রভাব আসার চান্সটা কম। একমাত্র তাহলে কি ন্যাটো টাইপ যদি কোনো সংগঠন হয়, তাহলেই ভারতের কাছে সেটা চ্যালেঞ্জ। তা এবারে আমি আসছি যে এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো, এই যে ছোট্ট একটা টপিক। তবে এই টপিকটা আরো বড় হবে। আমি এরপরে আরো ভিডিও আনবো। তোমরা কমেন্ট করো YouTube এ। আমি চেষ্টা করব যে এই টপিকের উপর ন্যাটো নিয়ে একটা ভিডিও করতে, অথবা এই যে পুরনো সংগঠনগুলো আছে, যেগুলো আমি আলোচনা করলাম, পুরনো যে সংগঠনগুলো মানে ইসলামিক কান্ট্রি গুলো যেগুলো বানানোর চেষ্টা করেছিল, সেগুলো নিয়েও আলাদা ভিডিও। তোমরা কমেন্ট করো, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো সবথেকে ১ম হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম। ন্যাটো কত সালে তৈরি হয়েছিল? এবং ন্যাটো কিসের উপর কাজ করে? ন্যাটো কাজ করে আর্টিকেল ৫ কালেকটিভ ডিফেন্স। এই কথাটা মনে রাখবে। ন্যাটো স্ট্যান্ড ফর আর্টিকেল ৫ কালেকটিভ ডিফেন্স। কালেকটিভ ডিফেন্স মানে যদি কোনো দেশের ওপর আক্রমণ হয়, ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ হয়, তাহলে সেটাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ বলে ধরে নেয়া হয়। এরপরে যেটা এবারে হয়েছে আরব ইসলামিক ১৫ই সেপ্টেম্বর ২০২৫ আরব ইসলামিক এক্সট্রা অর্ডিনারি সামিট দোহা, কাতারে ৪০ এর বেশি দেশ এসে আলোচনার টেবিলে বসিয়েছিল। তারপরে IMCTC ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন ১৫ই ডিসেম্বর ২০১৫ কোথায় হয়েছিল? রিয়াদ, সৌদি আরব। IMCTC কমান্ডার কে ছিলেন? মানে কে প্রধান হয়েছিলেন? জেনারেল রাহিল শরীফ। মনে রাখবে, IMCTC র প্রধান ছিলেন জেনারেল রাহিল শরীফ। IMCTC র কতজন সদস্য ছিল? IMCTC র সদস্য ছিল যখন তৈরি হয়েছিল ৩৪ জন, শেষে ৪৩ জন হয়েছিল। আর এরপরে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা নিশ্চয়ই আমার এখানে কমেন্ট করবে। আমি র‍্যাঙ্কার্স নোটের এই চ্যানেল থেকে এরকম ভিডিও আবার আনবো। তোমরা একটা লাইক করে দিতে পারো। আ সাবস্ক্রাইব করতে বলব না সবাইকে। যাদের মনে হবে যে এই টপিকগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষায়, তারাই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্টের জন্য আমি অবশ্যই ওয়েট করব।